সময় চোখের পলকে পার হয়ে যায়। আজ বৃহস্পতিবার। আদিতের পক্ষে আহনাবদেরকে নিজের বাসায় নিয়ে খাওয়ানো হবে না। কারণটা হলো আগামীকাল সিদ্দিক পরিবারের ছোট পুত্র সারফারাজ সিদ্দিক অনিরুদ্ধের ছোটোখাটো আয়োজনে নিকাহ সম্পূর্ণ হবে, যেখানে তার আম্মুর মত নেই বললেই চলে। আজ মেঘলা আবহাওয়া, ঘন ঘন মেঘ ডাকছে। ঈশাদের বাসার ও পরিবারের সর্ব সদস্যরাই আছেন। তুলি ইনায়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। প্রিমা গালে হাত দিয়ে বলে, ঈশাপু আসলো না কেন? আপুকে নাকি ও শাশুড়ি নিষেধ করেছেন। আপুর দাদি শাশুড়ি নাকি একটু ভেজাল্লা মহিলা, হুদায় চিল্লাচিল্লি করে টাইপের মহিলা। আপু আসলে নাকি তুলকালাম কাণ্ড বাতাতো, তাই আপু আসলো না। রিমু আপেল খেতে খেতে বলে। লামিয়া মুখটা কুচকে বলে, বাড়াবাড়ি। আর ভাইয়া বুঝে কিছু বলতে পারেননি? কে জানে, কাজ ঝাঁকিয়ে বলে। তুলি মেহেদি দিতে দিতে বলে, ঈশাপু কালকে আসবে, ফারিয়াপু কালকে আসবে, নিশিত ভাইয়াও এক্সাম দিয়ে কালকে দুপুরে আসবে। এমন নিরামিষ বিয়ে জীবনও দেখিনি। প্রিমা বলে, তোমার তো নিরামিষই লাগবেই, তোমার ক্রাশের সাথে বিয়ে হয়ে যাচ্ছে না? তুলি রেগে প্রিমার দিকে তাকায়, থাপ্পড় দিব। ঈশা আপুর বিয়ের টাইমে মজা করে বলেছিলাম ক্রাশ খেয়েছি। আমি কি জানতাম নাকি ইনু আপু লুকিয়ে ওই ছেলেকে বিয়ে করেছে? জানলে তো বলতাম না, ক্রাশও খেতাম না, তাই না? প্রিমা দাঁত কেলিয়ে হাসে। ইনায়া মোবাইলটা তখন বেজে ওঠে। মোবাইলটা নিয়ে দেখে অনিরুদ্ধ কল করেছে। ইনায়া রিসিভ করতে অনি বলে, নিচে আসতে পারবে? নিচে নামতে পারবে? তুমি এসেছো? হ্যাঁ। কেন? তোমার সাথে ব্রেকআপ করতে। মানে? আমি তোমার সাথে আর কোনো গোপন সম্পর্কে থাকছি না, ব্রেকআপ করব। পাগল হয়ে গিয়েছো? বাইক চালিয়ে ধানমন্ডি থেকে এসেছি, বৃষ্টি নামবে বোধ হয়। আসবে নাকি এবার চলে যাব? যদি চলে যায় তাহলে তোমার কপালে দুর্ভোগ আছে। এখন কিভাবে? আমি যেভাবে লুকিয়ে এসেছি সেভাবে। যদি কেউ দেখে কি বলবো? কেন নিচে নামছি? চলে যাচ্ছি তাহলে, দাদা দাঁত চেপে বলে। আচ্ছা দাঁড়া, দেখছি। কুইক। ইনায়া কলটা কেটে দেয়। রিমুর দিকে তাকিয়ে বলে, একটা ব্যবস্থা করে দে, নিচে যাব। কেন? অনিরুদ্ধ এসেছে, নামতে বলল। এখন কি বাসার নিচে? তুলির চোখ বড় বড় করে বলে, কেন দেখা করতে যাবে নাকি? প্রিমা হি হি করে হেসে বলে, থাপ্পড় খাবি বেয়াদব। তুলি হাত উঠিয়ে বলে, থাম তো। এই প্রিমা রুদ্ধকে তুলির সাথে মিলিয়ে ফাজলামু করলে তোকে আমি একটা থাপ্পড় মারব সত্যি সত্যি। ইনায়া খাট থেকে নামতে নামতে বলে। প্রিমা ভেঙচি কেটে বলে, মজাও বোঝো না নাকি? আমার ঈশাপুই ভালো। তোর ঈশাপুর বিয়ে খেতে পারিনি, আর এই নিরামিষ বিয়েতে থাকতে হচ্ছে। এক্সামটা এখন পড়লেই হতো। ধুর ধুর। ইনায়া রিমুর দিকে তাকিয়ে বলে, দেখ বাইরে কেউ আছে নাকি? গায়ে ওড়না জড়িয়ে নিলে তুলি বলে, ওই মেহেদি নষ্ট হয়ে যাবে না? শুকিয়ে গিয়েছে বাম হাতেরটা, ডান হাতে তো এখনও দিসিনি। মাঝে গোল সার্কেলটা তো দিয়েছি, ওটা নষ্ট হলে আবার করে নিস। রিমু বলে, জেঠিরা তো রান্নাঘরে, আম্মুকে কোথাও দেখছি না। আব্বু জ্যাঠারা তো বাইরে, যাব কিভাবে? নিচু করে চলে যাও, আমরা সামনে সামনে থাকছি, তুমি আমাদের পেছনে পেছনে গুজো হয়ে এসো। ছাদার মাথা বুদ্ধি। তো কি করবে জানি না, যেটা বললাম সেটাই করো। ইনায়া তাই করলো। নিচে নেমে দেখে রুদ্ধ ওর বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে। হিনায়া ওর পাশে গিয়ে দাঁড়ায়। রুদ্ধ সর্বপ্রথম বাম হাতের দিকে তাকায়, হাতটা উঁচু করে ধরে বলে, এই হাতে মেহেদি দিয়েছো কেন? দিলে কি হবে? ইনফেকশন হলে? হবে না, অর্গানিক মেহেদি। রুদ্ধ হাতটা উল্টে পাল্টে দেখে, হাতের তালুতে রুদ্ধ নামটা জল জল করছে। ডেকেছো কেন? ব্রেকআপ করতে বলছি না? কিভাবে করবে ব্রেকআপ? তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তুমি তোমার পথে আর আমি আমার পথে, বুঝেছ? ব্রেকআপ করা শেষ? না। বলে হাত ঘড়িটা খুলে ইনায়ার হাতে দিয়ে বলে, তোমার ঘড়ি তোমাকে ফিরিয়ে দিলাম। সিরিয়াসলি? হ্যাঁ। এইসব কেন করছো? আগামীকাল আমার বিয়ে, তাই আর তোমার সাথে যোগাযোগ রাখবো না। আমার বউ বকবে, ওকে রেখে এক্সের সাথে যোগাযোগ রাখলে। ইনায়া বেকুবের মতো তাকিয়ে থাকে। রুদ্ধ এই চেহারা হাসে দেখে, এসব কিছু না, কাল থেকে তো আমার স্বাধীনতা শেষ। আজকের দিনটা তাই স্বাধীনভাবে ঘুরে নিচ্ছি। যার জন্য স্বাধীনতা থাকবে না তার সাথেই আজকের দিনটা উদযাপন করছো? হ্যাঁ। তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে। রুদ্ধ বাইরের দিকে ইশারা দিয়ে বলে, লাস্ট ওয়ান টাইম। ইনা দুদিকে মাথা নাড়ায়।
রুদ্র ওর হাত টেনে খোলা আকাশের নিচে দাঁড়া করিয়ে দেয়। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায় দুজনেই। রুদ্র বলে, কালকে থেকে আমাদেরকে আর লুকিয়ে থাকতে হবে না। ক্যান ইউ ইমাজিন? আমাদের ভয়ে ভয়ে ঘুরতে হবে না। আমরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সব দিক থেকে স্বীকৃতি পাবো। হাতে হাত ধরে যেখানে সেখানে ঘুরতে পারবো। যখন ইচ্ছা তখন বাইরে থেকে ঘরে ফিরতে পারবো। বাসায় গিয়ে কী জবাব দেবো সেই চিন্তা থাকবে না আর। আমারও মাস্টার শেষ হবে কিছুদিন পর, তোমার অনার্স শেষ হবে। আমি আমাদেরকে নিয়ে ড্রিম দেখতাম, আমার ড্রিম সত্যি সত্যি পূরণ হবে। ইনায়া হাসে। রুদ্ধ আবারও বলে, আমার ভীষণ খুশি খুশি লাগছে। তবে জানো, হসপিটালের সেই ভোটটা আমি মনেও আনতে চাই না। ওটা মনে আসলে আমার সব শূন্য শূন্য লাগে। রুদ্ধ, আমার হাত দুইটা শক্ত করে ধরো তো। রুদ্ধ তাই করলো। ইনায়া ওর বুকে মাথা রেখে বলে, কেমন যেন সুখ সুখ লাগছে। রুদ্ধ হাত দুটো শক্ত করে চেপে ধরে। আমারও। আমি আর বোকামি করব না রুদ্ধ, তুমি যা বলবে তাই শুনবো। তাই? আমাকে খুব ভালোবাসবে? বাসবো। আর তেরামি করবে না তো? না। ভালোবাসো তো? বাসি। আমিও ভালোবাসি। ইনায় অনিরুদ্ধকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। সরি রুদ্ধ, সরি, খুব করে সরি। আমি আর এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। ভালো বউ হয়ে দেখাবো, দেখো তুমি। আর অভিযোগ করার সুযোগ পাবে না তুমি, একটুও পাবে না। আমি খুব ভালো বউ হব। ওকে। কপালে ঠোঁট ছুঁয়ে বলে, নাও লেটস এনজয় দ্য মোমেন্ট। রুদ্ধ বৃষ্টির পানি ইনায়ের মুখে ছুঁড়ে মারে। ইনায়া হকচকিয়ে যায়। রুদ্ধ আবারও একই কাজ করে, ইচ্ছে করে ইনায়াকে আরও ভিজিয়ে দিচ্ছে। রাস্তার পানিতে লাথি মেরে ইনায়াকে আরও ভিজাচ্ছে। ইনায়া চিল্লিয়ে থামতে বলল, রুদ্ধ থামে না, বরং আরও বেশি করতে থাকে। ইনায়াও এবার একই কাজ করে, রাস্তার পানি দিয়ে একে অপরকে ভিজাতে থাকে। বাড়ির 3 বই এখন রান্নাঘরে। 8টার দিকে আদিত, ঈশা, আহসান, ফারিন, আহিয়ান একসঙ্গে ধানমন্ডি এসেছে। ফারিন আর ঈশাকে তাদের শাশুড়ির রোষানলের শিকার হতে হয়েছে। একদম সেকেলে মহিলা। শিরিনা, জেসমিনও ফুপি শাশুড়ির ভয়ে ততস্থ থাকেন। সেখানে ঈশা, ফারিন কোন ছাই। তিন্নিকে ওনার বিশেষভাবে অপছন্দ। নিজের বড় ছেলের ঘরের নাতির সাথে আহানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এই মেয়ের জন্য আহান ওনার এত ভালো নাতনিকে বিয়ে করেননি। মেজ বউকে দেখতে পারে না, কারণ মেয়েটাকে ওনার কাছে বোবা মনে হয়। মুখে কোনো হাসি নেই, শ্বশুর শাশুড়িকে সেবা করার কোনো বালাই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। সামান্য ভদ্রতাটুকুও নেই। একটু সুন্দর টুন্দর আছে দেখতে, বড্ড ভালো লাগে। এটা ছাড়া তো কিছুই নেই। আর সেজ বউ তো আবার চাকরি করে। এসব চাকরি করা মেয়ে ছেলে ওনার ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি খেদমত করা নেই, চাকরি করে বেড়াচ্ছে। এসব চাকরি বাকরি করেই তো আজকালকার মেয়েরা স্বামীকে মানে না। তালাকের হার এভাবে বেড়েছে কেন? চাকরি করে টাকা উপার্জন করে যে নাক উঁচু করে যাচ্ছে তাই। নাক একবার উঁচু হলে নামানো যায়? জীবনেও না। তাই স্বামীর দু একটা কথা এখন সহ্য করতে পারে না। স্বামীর কথা সহ্য করতে না পারলে কিসের মেয়ে মানুষ? তাও উপর বয়স বেশি। কই, ছেলের কি এত বয়স নাকি? কোথায় ছোটোখাটো একটা মেয়ে বিয়ে করাবে? তা না, একটা বুড়ির সাথে এত সুন্দর নাতিটার বিয়ে দিয়েছে। ছোট বউটাকে এখনও দেখেনি, তবে শুনেছে প্রেমের বিয়ে। যে মেয়ে হারাম সম্পর্কে জড়ায় সে আর কি করতে পারে? সংসারটাকে ধ্বংস করে দিবে সবাই মিলে। মেয়েটা আবার সেজ বউয়ের বোন। ছি ছি, একই পরিবারের 2 মেয়ে আনছে। 2 বোন মেয়েরা যখন ছোবল দিবে তখন বুঝবে মজা। উনি লাঠিতে ভর দিয়ে রান্নাঘরের সামনে এলেন। ফারিন শুরু থেকেই ভর্তা খুব ভালো বানাতে পারেন। ও শিলনোড়ায় রসুন মরিচের ভর্তা বানাচ্ছিল। কোমরে আঁচল গুজে রাখার দরুন পিঠ কোমর দৃশ্যমান ছিল। আয়েশা খাতুন খেকিয়ে উঠে বলেন, বলি কি আক্কেল জ্ঞান নাই নাকি? বাড়িতে ভাসুর আছে, শ্বশুর আছে, শরীর দেখা যায় বা কেন? পর্দা করণ যায় না? না, শরীর দেখাতে পারলেই ভালো। ফারিন চমকে উঠল। দ্রুত আঁচল টেনে মাথায় ঘোমটা দিল। তিন্নি, ঈশাও আঁচল ছাড়িয়ে নিয়ে ঘোমটা দিয়ে তাড়ায়। আয়েশা খাতুন ঈশার দিকে তাকিয়ে বলে, কি করতাছোস? মাছ ভাজি। কেন? রুই মাছের ঝোল করব তাই। খালি রুই রাঁধবি, আর কিছু না? শিং মাছ, পাবদা মাছও করব। বড় বউ কী করে? পাস্তা বানাই দাদি। কি বানাস? পাস্তা। বস্তা? না দাদি, পাস্তা। কার লিগা? এরি কে খায়? আপনার নাতিরা খাবে বলল। আহান, আহসান? হ্যাঁ। অনি কই? ফারিন বলে, বাইরে গেছে দাদি। কই গেছে? বলে নাই। জেসমিনের তো মন ভালা না, বিয়া কি মানে নাই? আরেকখানে বিয়ে দিত। ঈশা আর চোখে তাকায়। তিন্নি বলে, জানি না দাদি। জানবি কেমনে?
থাকোস বিদেশে, দেশের খবর রাখবি কি? মেজো বউ তো শাশুড়ি কি বিয়া মানে নাই? মেনেছে তো দাদি। আচ্ছা রান্ত, তোকে শাশুড়ির কাছে যাই। জি আচ্ছা। আয়েশা খাতুন বের হতে তিনি হাঁপ ছাড়ে। মহিলা বড়ই কাহিনী করে। কিছু বলেছে? ফারিন প্রশ্ন করে। বুড়ি আমাকে দেখতে পারে না। ওনার কার সাথে জানে আহানের বিয়ে দেওয়ার কথা। আহান রাজি হয়নি। সে দোষ নাকি আমার? অথচ তখন আহান কেন? আদ্রিতে কি চিনতাম না। ভাইয়ার সাথে আপনার পরিচয় কখন থেকে? বিয়ের 1 মাস আগ থেকে। না হ্যাঁ। তোমাদের ভাইয়া সিটিজেনশিপ পাওয়ার পর দেশে এসেছিল 1.5 থেকে 2 মাসের জন্য। ঈদের সময় এসেছিল। তো একদিন আমাদের ভার্সিটিতে গিয়েছিল। আদিত নর্মালি ওর ভাইকে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের সবার সাথে। ঘটনা সম্ভবত ঈদের 2-3 দিন পরেরই। সবাই ফাজলামো করে সালামি চাইছিল। আমিও মজা করে সালামি চেয়েছি। ভদ্রলোক আমাকে বলে, উনি আমাকে সালামি 1 টাকাও দিবেন না, দিলে দেনমোহরই দিবেন। ফারিন ঈশা একে অপরের মুখ চাওয়াচাই করে। এই 1 মাসে প্রেমও করেছিলেন? কোনো প্রেম টেম করিনি। মহাশয় বলেছে বিয়ে করতে রাজি না হলে উঠিয়ে নিয়ে বিয়ে করবেন। বাবার কাছে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এই সেই। যদি ওনার কথায় রাজি হয়ে যায় তাহলে অ্যারেঞ্জ ম্যারেঞ্জের মতো করে সবটা করবেন। আমাকে একটু কালার হতে হবে না। বাবা মার একমাত্র মেয়ে। আমি কি চাইব নাকি প্রেম টেমের কাহিনী করে বাবার মনে কষ্ট দিতে? তাই রাজি হয়ে গিয়েছি। তাছাড়া তোমাদের ভাইয়া তো খারাপ না। প্রেম করেছি বলতে মধ্যরাতে কল দিয়ে জিজ্ঞাসা করতো, ভালো আছো, কি খেয়েছো, আচ্ছা ঘুমাও, এটাই। আমি উত্তর দিতাম, তারপর ভদ্রলোক কেটে দিত, আর কিছুই না। মোদ্দা কথা ইমোশনাল ব্ল্যাকমেল করে ফাঁসিয়েছেন আমাকে। ফাঁসিয়ে থেমে থাকেননি, সেবারই বিয়ে করেছেন। বিয়ে করে 5 দিনের বউ রেখে আবার বিদেশ চলে গিয়েছিলেন। 5 দিনের মাথায়? ফারিন অবাক হয়ে প্রশ্ন করে। আমি আমাদের বিয়ের 2.5 বছর পর কানাডা গিয়েছিলাম। 2.5 বছর? ভিসার প্রসেসিং হতে সময় লেগেছিল। আহনাব তো ওখানেই হয়েছে না? এসে প্রশ্ন করে। হ্যাঁ। তিনি পাস্তা প্লেটে সার্ভ করে বলে, জনাবদেরকে দিয়ে আসি। ফারিন 3 পদে ভর্তা বানিয়ে বাটিগুলো ঢেকে রাখে। তিনি ট্রে নিয়ে দোতলায় যায়। ফারিন কড়াই ধুয়ে শুটকির মরিচ করতে থাকে। ফারিন নিজ থেকেই বলে, অনি ইনায়ার সাথে দেখা করতে গিয়েছে। আপনাকে বলে গেছে? ঈশা অবাক হয়ে জানতে চায়। দেরি হলে যাতে গেট খুলে দেই সেটাও বলে গিয়েছে। কখন গিয়েছে? বের তো হয়েছে সন্ধ্যার অনেক আগে। দেখি এখন কয়টায় ফেরে। ঈশা ভ্রু কুচকে তাকিয়ে থাকে। দুটোকে ওর একটু বিশ্বাস হয় না। কাল তো বিয়ে, আজ ঘটা করে করার কি হলো? রাতের খাবার শেষ করে আয়েশা খাতুন ঈশাকে হুকুম দিয়েছে পায়ে তেল মালিশ করে দেওয়ার জন্য। চাকরি করা মেয়ের মালিশের হাত কেমন তা পরীক্ষা করে দেখতে চেয়েছেন। উনি ঘুমিয়ে পড়লেও ঈশা পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। ঈশা আর একটু পরে উঠে যাবে। আদ্রিত উকি দিয়ে তাকিয়ে ধীর কণ্ঠে ডাক বলে, ঈশা, এই ঈশা। ঈশা দরজার দিকে তাকায়, আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আয়েশা খাতুনের গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়। ছাদে চলো। এখন কেন? ব্যাডমিন্টন খেলছে সবাই। ভাইয়ারাও আছে? অনি ছাড়া সবাই আছে। আহনাব, আহিয়ান? ওরা নেই, আম্মু চাচিম্মুর কাছে ওরা। ঈশা আদ্রিত ছাদে যায়। আহান আর আহসান খেলছিল তখন। অনি পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ফারিন তিন্নি মাদুরে বসা ছিল। ঈশা গিয়ে ওদের পাশে বসে। আদ্রিত মাদুরের উপর থেকে একটা ব্যাট নিয়ে অনিকে আরেকটা ব্যাট দেয়। আহসান ভাইয়ের সাথে গিয়ে দাঁড়া। অনি আহসানের সাথে গিয়ে দাঁড়ায়। আহান আদ্রিত এক কোণে, অনি আহসান আরেক কোণে। শুরুতে সাধারণভাবেই খেলছিল। হঠাৎ করে দুপক্ষ চাপ মারা শুরু করে। খেলার মাঝখানে আদ্রিত জোরে চাপ মারতে তাকে তিন্নির মাথায় পড়ে। তিন্নি গেঙ্গিয়ে ওঠে। আহান গিয়ে ওই স্থানে হাত বুলিয়ে দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছ? না, মাথা নাড়িয়ে বলে, আরে আস্তে মেরেছি, ব্যথা পাওয়ার কথা না। দেখে শুনে মারবি না? আহান বলে, এই তুই ব্যথা পাইছিস? ব্যথা পাওয়ার মতো জোরে মারিনি। এখন ব্যথা না পেলেও কি তুই দেখে শুনে মারবি না? তিন্নি রাগি চোখে তাকিয়ে বলে, দেখেছো ভাইয়া, ব্যথা পাইনি, একটুও পাইনি। শিওর ব্যথা পাওনি? আদিত মাদুরে বসে বলে, আর খেলবো না, তুই আমার মুড খারাপ করে দিয়েছিস। আহসান ফারিনের পাশে বসে ফিসফিস করে বলে, ঘুম এসেছে? রুমে চলে যাও, ভালো লাগছে এখানে থাকতে। ঘুম এসেছে বললে না? সমস্যা নেই, ওকে। তিন্নি মাথায় হাত ঘষতে ঘষতে বলে, তোর জন্য যদি এখন আমার মাথা ব্যথা করে? আমাকে সরি বল, এখনই বল। আদির সাথে ঠিক করতে করতে ভাব নিয়ে বলে,
এই সাফায়েত সিদ্দিক আদ্রিত কাউকে সরি বলে না। ঈশা কথাটা শুনে হাসি আটকে রাখার জন্য ঠোঁটে ঠোঁট চেপে ধরল। আহান আহানের দিকে তাকিয়ে বলে, ছাগলের 3 নাম্বার বাচ্চা খালি ম্যামা করে, তুই জলহস্তির 3 নাম্বার বাচ্চার মতো। সারাদিন আহান আহান করিস কেন? তুই এটা চরম লেভেলের বেয়াদব। তোর কাছে জানতে চেয়েছি আমি কেমন? তুই সরি বলবি কিনা বল। বলেছি না এই সাফায়েত সিদ্দিক কাউকে সরি বলে না, কারো সামনে মাথা নোয়ানোর ছেলে না আমি। তোমার আহানকে বলো আমার হয়ে সরি বলতে। আমি তোমার আহানের মতো সরি সরি করতে পারি না, ইভেন আমি কাউকেই সরি টরি বলি না। এই ঈশা, আদ্রিত কখনো সরি বলে না। আদ্রিত ঈশার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ঈশার পক্ষে আর হাসি চেপে রাখা সম্ভব হয় না। আদ্রিত চোখ রাঙানো দেখে আরও হাসি পেল, মুখে হাত চেপে অন্যদিকে তাকিয়ে হাসতে থাকে। তবে হাসলেও হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে, যেন সামনে হেডমাস্টার কড়া চোখে তাকিয়ে আছেন, যেন একটু এদিক ওদিক হলেই শাস্তি পেতে হবে। এভাবে হাসছো কেন? আদ্রিত খেকিয়ে উঠে বলে। ঈশার পক্ষে আর হাসি আটকে রাখা সম্ভব হয়নি, জোরে জোরে হাসি দেয়। তোমাকে সরি বলেছি কবে? হ্যাঁ, জীবনে বলেছি। হাসি আটকে রাখার জন্য মুখটা খিচে ঈশার না বোধক মাথা নাড়ায়। আদ্রিতের রাগের স্তর আরও বেড়ে গেল। তিনি টিটকারি মেরে বলে, খুব সরি বলো না তুমি, বাটপার একটা। মানে আলগা বাহাদুরি দেখালেই হলো না? আদ্রিত ঈশার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তেজ দেখিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। আদ্রিত চলে যেতে সবাই হো হো করে হেসে দেয়। কিছুক্ষণ পর এক একে সবাই নিজেদের রুমে চলে যায়। ঈশাও যখন রুমে ঢোকে তখন আদ্রিত পেছন থেকে মুখ চেপে ধরে, নিজের সাথে চেপে ধরে দরজা লাগিয়ে দেয়। ঈশাকে এক প্রকার ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে, আমার মজা ওড়ানো না? ঈশা হাতে ভর দিয়ে আছোয়া হয়। আদ্রিত বিছানা থেকে এগিয়ে আস্তে আস্তে বলে, সবার সামনে আমার মান ইজ্জত শেষ করে দিয়েছো, তোমাকে এখন কি করা উচিত বলো তো? সরি আদ্রিত। আদ্রিত ঈশার পা টেনে ঈশাকে কাছে আনে। ঈশার চোয়াল শক্ত করে ধরে বলে, তোমাকে এখন আমার কি করা উচিত সেটা বলো, তুমি যা বলবে তাই করব। মাফ করে দেওয়া, নেভার এভার। কপাল চুলকে বলে, এখন সুযোগ বুঝে তিন্নি আমার মজা উড়াবে, সবটা হয়েছে তোমার জন্য, তোমাকে তো আমি। ঈশা মুখ খোলার আগে আদ্রিত ওকে ধাক্কা দিয়ে শুয়ে ঈশার উপর ভর ছেড়ে দিয়ে বলে, বলো তোমার এখন কি শাস্তি হওয়া উচিত? ঈশা উত্তর দেয় না। আদ্রিত ঠোঁটে ঠোঁট চেপে ধরে। তার আগে অবশ্য হাসকি টোনে বলেছে, বাসায় চলো, কঠিন শাস্তি আছে। বাসায়? আদ্রিত কেবল বাঁকা হাসে। ওই হাসি দেখে ঈশা বলে, সরি। আদ্রিত আচমকা কাতুকুতু দেওয়া শুরু করে। হাসো দেখি কত হাসতে পারো। ঈশার শরীর বেঁকে আসে। হাসতে হাসতে চোখে পানিও চলে আসে। বারবার সরি সরি বলছে। শাড়ির অবস্থা এলোমেলো হয়ে যায়। আদ্রিত এ অবস্থা দেখে ওর গালে গাল ঘষে, কানের কাছে মুখ নিয়ে বলে, এখন আর কিছু করব না, তবে বাসায় চলো, শিওর মজা দেখাবো। ফাঁকা বাসা, তুমি আর আমি, ইউ নো না? ঈশার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। আদ্রিত ডার্ক ডার্ক কথা বলল, যা শুনে ঈশা পুরো লাল হয়ে গিয়েছে। আদ্রিতের মুখ চেপে ধরে বলে, দোহাই লাগে চুপ করুন প্লিজ। আদ্রিত ঈশার দুহাত চেপে ধরে বলে, আমি আরও ডিপ কথা শোনাবো, দেখি তুমি না শুনে কই যাও। আমাকে অপদস্থ করা না, দেখাচ্ছি মজা। আদ্রিত সত্যি সত্যি মজা বুঝে তবেই ক্ষান্ত হলো। ইনায়া আর রুদ্ধর বিয়েটা ঠিক দুপুরে হয়েছে। 1 ঘন্টার মধ্যে বিদায় পর্ব শেষ। খুব ছোটোখাটো আয়োজন, সব কিছু বেশ চটপট হয়েছে। এতটা দ্রুত সবটা হয়েছে, নতুন বউ নিয়ে সন্ধ্যার মধ্যে ধানমন্ডিতে চলে আসা হয়। পারিবারিক নিয়ম রীতি শেষ করে ইনায়া নিচতলা একটা রুমে ছিল। অনিরুদ্ধ বাইরে গিয়েছে। বিয়ের ভারী শাড়ি পাল্টে ইনায়া একটা লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। সামনেই আয়েশা খাতুন বসা, ঈশা ফারিন খাটের পাশে দাঁড়ানো। তিন্নি মেঝেতে পান বানাচ্ছে। ওই পান আবার হাম্বান দিস্তায় পিষতে হবে। দাঁত নেই, পান চিবাতে পারে না, তাও ঢং পান খেতে হবে ওনাকে। তিন্নির মধ্যে একটা বাতিক আছে, ওকে কেউ দেখতে না পারলে তিনিও তাকে দেখতে পারে না। এই যেমন এখন আহনাফের ঘুমে ঢুলুমুলু অবস্থা। তিন্নি আহনাফকে ঘুম পাড়াতে যেত, কিন্তু বুড়ি আদেশ দিয়েছে এখন ওনাকে পান বানিয়ে দেওয়া লাগবে। তিন্নি শুধু বলছিল, দাদি ছেলেকে ঘুম পাড়িয়ে আসি। সন্ধ্যায় কি এর ঘুম শিখাস? আমার 8 পোলা আমি মানুষ করি নাই? আকাশ থেকে নামছে সবটি না? আহনাফের ঠান্ডা লেগেছে ভীষণ। গতরাতে ঘুমাতে পারিনি, কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ করে ফেলেছে। তারপর কিছুক্ষণ পরপর কেঁদে উঠছিল। তিন্নি মুখটা কালো করে রাখার পর আয়েশা খাতুন আরও খেপে যান।
তারপর বাকিটা ইতিহাস। আয়েশা খাতুন ওর 14 গোষ্ঠীকে কথা শুনে তবেই থামেন। তিন্নির মুখটা কুঁচকে যায়। আয়েশা খাতুন গালমন্দ করে ইনায়ের দিকে তাকালেন। তুই ভালাই মোটা। ইনায়াত চোখ তুলে ঈশার দিকে তাকায়। ঈশা আয়েশা খাতুনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এমনি এমন তো পোয়াতি হইলে কি হইব? কম খাবি এখন থেকে। ইনায়ের মুখটা ছোট হয়ে গেল। ও মাথা নিচু করে রইল। আয়েশা খাতুনকে তিন্নি পান বানিয়ে দিল। উনি পানটা মুখে ঢুকিয়ে বলে, তোর পোলার কত বছর? 4 বছর দাদি। আর বাস্তা নিস না কে? আপনার নাতি রাজি হয় নাই তাই। হাতে রাজি হয় না কে? সমস্যা আছে নি? ফারিন আর ঈশা ভাসুরের সম্পর্কে এমন কথা শুনে মুখ চাওয়াচাই করে। ওই আহনাফ হওয়ার সময় ডেলিভারির সময় ছিল তো সামনে। কষ্টটা দেখে তো আর বাচ্চা নিতে চায় না। কার কষ্ট? হাতের কিসের কষ্ট? হাতের তো সুখ না। মানে আমার কষ্ট হয়েছিল ওইটা দেখে আর রাজি না। তোর কষ্ট ওই কেমনে দেখছে? ওই যে ডেলিভারির সময় সাথে ছিল। তোর লগে আসিল? জি। আল্লাহ, মাইয়ার কয় কি? তিন্নি ফারিন ঈশার দিকে তাকায়। ফারিন ঠোঁট পাল্টে উল্টে তাকায়। আয়েশা খাতুন পান চিবাতে চিবাতে বলে, বিদেশ গিয়ে আরেকটা লইয়া লইবি। মনে রাখবি, এক পুঁতে পুত না। ব্যঙ্গ করক বলে, কষ্ট হয়? আমাগো লাগে কষ্ট হয় নাই? কইসি আর বাইর হইয়া গেছে। আহসানের বউয়ের তো মাত্র হইল। 4 বা 5 মাস পর থেকে আরেকটা নাও চিন্তা করিস। ঠিক আছে দাদি। বড্ডা ভালাই। তোর মতো মুখে মুখে কথা কয় না। তিন্নির দিকে তাকিয়ে বলে। তিন্নি মুখটা ভোতা করে রইল। আয়েশা খাতুন 4 বইয়ের দিকে তাকিয়ে আছে। জেসমিনের বউ 2টা ভালোই আছে, চকচক্যা দেখতে শান্তি, কিন্তু শিরিনার 2 বউ তো ময়লা। ইনায় আবারও ঈশার দিকে তাকায়। ওর বোন কি খারাপ নাকি? মিষ্টি রং যা পরে তাতেই ভালো লাগে। তাও দুজনকে তুলনা করে প্রায় সবাই এই কথাগুলো বলে। ইনায় অসহ্য লাগে শুনতে। আদ্রিস সে সময় রুমে আসে। আয়েশা খাতুনের কথা কিছুটা হলেও কানে যায়। ওই রুমে ঢুকে তিন্নিকে বলে, এই ভাইয়া তোকে ডাকে। আহসান কাঁদছে, তাড়াতাড়ি যা। এই ছাড়া এই বড় ভাবিরে তুই তাই করিস কা? আতির দম ফেলে তিনির দিকে তাকিয়ে বলে, বড় ভাবি যান, আপনাকে ভাইয়া ডাকে। আপনার ছেলেকে ঘুম পাড়িয়ে তাকে আমাদের সাথে বাইরে বের হওয়ার সুযোগ করে দিন। দাদি যাই তো যা, জিগানার কি আছে? জামাইটাকে শোনস নাই? তিনি চলে গেল। আতিফ ফারিনের দিকে তাকিয়ে বলে, ভাবি আপনাকেও ভাইয়া ডাকে। ফারিনও চলে গেল। আয়েশা খাতুন মুখটা বিকৃত করে বলে, ভালা ভাবছিলাম অনুমতিও লইল না যাইব কিনা, বেয়াদ্দব মাইয়া। ঈশা কেমন একটা দৃষ্টিতে তাকায়। অনুমতি নেওয়াতেও চিল্লিয়েছে, না নেওয়াতেও চিল্লাইল। কি আজাইরা। তো কি অবস্থা দাদি? আদির পেছনে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোর বউ কি পোয়াতিনি? আদিত ভ্যাবা চেকা খেয়ে ঈশার দিকে তাকায়। ঈশা ভ্রু কুচকানো। পোয়াতি না হলে এমন সিপাই সাপাই থাকে কিল্লাইগা? সারাদিন দেখি লুকায় লুকায় থাকে কিল্লিগা? কোথায় দাদি? ঈশা বলে, চুপ স্যারি, মুখ চালাবি না একদম। মুখে ঝামটা দিয়া বলে। তারপর আদ্রিতের দিকে তাকিয়ে বলে, তো যা কইছিলাম, বিয়ে হয়েছে কয় মাস তো গো? আক্ত হয়েছে 2 মাস আগে, আর অনুষ্ঠান তো 1 মাসের মতো হবে। এখনও খবর নাই? কিসের খবর? আরে বাস্তা খাস্তা হইব নি? খবর আছে কোনো? আদ্রিত জিজ্ঞাসা করে। ঈশা দাদা দাঁত চেপে বলে, না। তোকে কি হইব রে? এখনও কোনো খবর নাই? সামনে বাইস্তা নিয়ে নিবি। তোর বইয়ের বয়স এমনিই বেশি। পরে না হইলে? কতজনের হয় না জানোস না? না হইলে কি করবি? কাইন্দাও কুল পাইবি না। ঠিক আছে দাদি। ছোটটারও বয়স কম না। অনির দরকার আছিল একটা 14-15 বছরের মাইয়া বিয়া করা। তানা বিয়া করছে 32 বছরের মাইয়া। ইনায়া ভ্রু কুচকে তাকায়। কি আজব মহিলা! রুদ্ধর থেকে ওকে বড় বানিয়ে দিচ্ছে, আর ওর বয়স 8 বছর বাড়িয়ে দিয়েছে। ঈশা বলে, দাদি ওর বয়স 24। আবার কথা কস? আমি কি জানি না নাকি? চাকরি করস দেখে ফটর ফটর করস না? এই আদি ওরে আজ চাকরি করতে দিবি না। তোরে লাথি মাইরা বাইর করে দিব ওই মাইয়া। ঠিক আছে দাদি, মাথা কাত করে বলে। ঈশা রাগের চোখে আদ্রিতের দিকে তাকায়। আমি যাতে 1 বছরের মধ্যে তোর পুত্রে দেখি। আদিত শান্ত শুধু বালক। ও মাথা দুলিয়ে বলে, ঠিক আছে দাদি। আদিত ঈশার দিকে তাকিয়ে বলে, তোমাকে আম্মু ডাকে, নিচে যাও। দাদি যাই না, আমার মাথার উপর বইয়া থাক। ঈশা আবার অগ্নির দৃষ্টিতে আদ্রিতের দিকে তাকায়।
আদিত ঈশার অগ্নিদৃষ্টি দেখে কাজ ঝাঁকায়। ঈশা রুম থেকে বের হয়ে যায়। আয়েশা খাতুন বলে, তোর বইয়ের নামই তো ভুল গেছি। আল্লাহ বাঁচাইছে। আদিত বিড়বিড় করে বলে, কি কইলি? কিছু না দাদি। এখন তো ক, কি নাম? কার? তোর বইয়ের। ঈশা। সেটা তো জানি, ভালা নাম ক। এটা কি খারাপ? তবু না কত নাম আছে কঠিন কঠিন, হেমন নাম নাই? আছে তো, স্যারা কস না। কিয়ারা? পেয়ারা। এটা আবার কেমন নাম? কিয়ারা, পেয়ারা নয়, বয়রা। তোর বউ বয়রা? দেখে তো মনে হয় না। আরে বুড়ি ধুর, বয়রা না, কিয়ারা। কি বারা? ওহ, কিয়ারা। এটা আবার কেমন নাম? কেন, ভালো না? না, সুন্দর নাম হইতেছে রহিমা, জমিলা, লায়লা, জরিনা, সকিনা এইসব। আদিত হতবাক, কিসব নাম শোনালো? আয়েশা খাতুন, আরও আছে কত নাম, যেমন ধর বিলকিস। আদিত বিরক্ত হয়ে উঠে গেল, মুখটা কুঁচকে রাখা। রুমের বাড়ি চলে গেলে আয়েশা খাতুন বললে, আরে কই যাস, নামটি শুই না যা। রাখো তোমার নাম। কিয়ারাকে পেয়ারা বয়রা বানিয়ে কি করেছে? আমার বই সুন্দর নাম পুরো খেয়ে দিয়েছে। আবার কিসব সকিনা জরিনা, ইস। দরজার বাইরে থেকেই বলে, তারপর বড় বড় পা ফেলে চলে গেল। বিয়া কইরা বেয়াদ্দপ হয়েছে। আয়েশা খাতুন জোরে জোরে চেঁচিয়ে ওঠে। ইনায়া মাথা নিচু করে বসে আছে। এই বুড়ির কাছে ওকে ফেলে সবাই এভাবে চলে গেল কেন? তুই শোন। জি দাদি। অতঃপর বুড়ি ইনায়াকে ওনার বাসর রাতের কথা শোনালেন। ইনায়া লাজে লাজ হয়ে গেল। বুড়ি কীভাবে স্বামীকে খুশি করতে হবে তাও শিখিয়ে পড়িয়ে দিলেন। স্বামী খুশি তো সব খুশি। কোনো মতে আজ গাইগুই করা যাবে না, কিছুতেই না। ইনায়া রুদ্ধর দিকে আজ আর তাকাতে পারবে না, একটুও পারবে না। স্বাভাবিক কথাবার্তাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বাজে বাজে কথা বলছিল। বুড়ি ওকে বাসন নিয়ে ট্রমাটাইজ বানিয়ে দিয়েছে। আজকের রাতটা এই বুড়ি পুরো শেষ করে দিল।